দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজেপির কঠোর অবস্থানের কারণে ঠেলে দেয়া মানুষদেরও ফিরিয়ে নিতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তারা অবৈধ লোক আমাদের দিকে আমার দেশে কেন পাঠাচ্ছে? গাইবান্ধায় তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও উদ্বেগ। আমরা কালকে সেটা সম্পর্ক ছিল, আমরা ওকে টার্গেট করে রাখছিলাম, লোক আজকে ধরবো। অন্যান্য প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে রেখেছি। 3 অভিযুক্তকে আটক, পলাতক একজন। হাম ও উপসর্গে আজও 3 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1032 জন। আধুনিক ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জামালপুরবাসী। ময়মনসিংহের চামড়া বাজারে ক্রেতা সংকট, দাম কমে যাওয়ায় হতাশ ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা, লোকসানের শঙ্কা। আমরা 800 কিনছি, লবণ দিয়েছি 200 টাকা খরচ হয়ে গেছে, হপ্তাহের মধ্যে 1000 টাকা 900 টাকা খরচ হয়ে গেছে। গ্রাম থেকে যাই 2-4টা চামড়া কিনছি, কিন্তু কোন এটা বেচবার মতন কোনো ভাবই বুঝতেছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি মশিউর অনেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজও দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজেপির কঠোর নজরদারিতে তা পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরের হিলিতে বেশ কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজেপির বাধার মুখে সেসব নস্যাৎ হয়ে যায়। আর নওগাঁ ও লালমনিরহাটে পুশিনকৃত মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা থামছেই না। আজও দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ির হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির বাধায় পণ্ড হয় পুশিনের চেষ্টা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয়, আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দিকে আমার দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টা। 5 জনকে ভোরে এপারে ঠেলে দিতে গেলে তা রুখে দেয় বিজিবি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুমি সম্প্রদায়ের 47 জন। খবর পেয়ে বান্দরবানের রেমাক্রি হৈকু খুমিপাড়া থেকে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। এরপর তাদেরকে পুশব্যাক করানো হয়। এদিকে নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ঠেলে দেয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মেহেরপুর, পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ে পুশিনের খবর জানানোর জন্য আমাদের সঙ্গে 3 সহকর্মী যুক্ত আছেন। তবে এই পর্যায়ে প্রথমেই মেহেরপুরের হাটপাড়া সীমান্ত থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী রামিজ হাসানকে। রামিজ, পতাকা বৈঠক কি শেষ হয়েছে কিনা আর কি সিদ্ধান্ত হলো সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমরা এরই মধ্যে জানতে পেরেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে বিজিবি, বাংলাদেশ বর্ডার বিজিবির যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেই পতাকা বৈঠকটি সমাপ্ত হয়েছে এবং সমাপ্ত হওয়ার সেখানে আমরা যেটি জানতে পেরেছি বাংলাদেশের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে যে বৈধভাবে পতাকা বৈঠক
বৈঠকের মাধ্যম দিয়েই যে পুশিং করার যে ব্যক্তিগুলো ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বৈধভাবে। সেটি কোনো অবৈধ পথে তাদেরকে কোনোভাবেই বিজিবি তাদেরকে গ্রহণ করবে না, বা বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি কঠোর অবস্থান নিয়েছেন। এর সাথে সাথে এলাকার যেসব নাগরিক রয়েছেন, বাংলাদেশের নাগরিক রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারা সার্বিকভাবে বিজিবিকে সহযোগিতা করছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার ঠিক বাম পাশে রয়েছে ইন্ডিয়ান বর্ডার, আর ডান পাশে রয়েছে আমার বাংলাদেশের বর্ডার। ঠিক মাঝামাঝি যে জায়গাটি রয়েছে, ওই জায়গাটিতে মূলত যে নাগরিকগুলোকে পুশিং করার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তারা রয়েছেন ভারতীয় অংশের। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই পতাকা বৈঠকে ভারতের পক্ষ থেকে এসআই রাজেন্দ্র কুমার পোয়ালি এবং বাংলাদেশের পক্ষ থেকে কাথলি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াসিকুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখানে উপস্থিত থাকার পর সেখানে থেকে যে সিদ্ধান্তটি এসেছে, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে বিএসএফ যেটি জানিয়েছে, পর্যালোচনা করে আলোচনার মাধ্যম দিয়ে তাদেরকে বিজিবিকে জানানোর কথা, কিন্তু এখন পর্যন্ত বিকেল গড়িয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমরাও সেখানে অপেক্ষা করছি এবং বিজিবি পক্ষ থেকে বিজিবি সেখানে অপেক্ষা করছেন। এলাকাবাসী স্থানীয় যারা রয়েছেন, নাগরিক রয়েছেন, তারাও সেখানে অপেক্ষা করছেন। তো এই ছিল মেহেরপুরের এখনকার সীমান্তের অবস্থা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে আমরা পঞ্চগড়ে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, গতকাল যাদেরকে পুশিনের চেষ্টা করা হলো তাদেরকে কি ফিরিয়ে নিয়েছে কিনা বিএসএফ পঞ্চগড়ে, আর বিজিবির তৎপরতা এখন কেমন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত যাদের পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এখনো ভারতের শূন্য রেখায় অবস্থান করছে। ঠিক আমার পিছনেই তারা এখানে রয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি এবং বিজিবি আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছে, আজ দুপুর 12টার দিকে বিএসএফ এবং বিজিবির অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকালকে দুটি পরপর বৈঠক হয়েছিল, কিন্তু কোনো ফলাফল আসেনি। ফলে এখানে যারা পুশিনের চেষ্টা করা হয়েছে তারা এখানে আটকা করেছেন। এখানে শিশু রয়েছেন, নারী রয়েছেন এবং বৃদ্ধ রয়েছে। মোট 10 জন এখানে মানুষ রয়েছে। এই 10 জন মানুষ কিন্তু এখানে এক প্রকার বলতে গেলে মানবেতর জীবনযাপন করছে। আমি যদি একটু দেখাতে পারি যে এখানে কিন্তু একটি কৃষিক্ষেত, এই কৃষিক্ষেতের মধ্যে একটি আইল রয়েছে। আইলের মাঝখানে তারা অবস্থান নিয়েছে। গতকাল ভোর 6টা থেকেই মূলত এখানে তারা অবস্থান নিয়েছে। ভোরের বেলায় কিন্তু তাদেরকে পুশিংয়ের চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে বিজেপি এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু পুশিং গন্ডগোল হয়ে যায়। ফলে এখানে বিজিবির তৎপরতা, কঠোর নজরদারি এবং টহল কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে। আমরা নীলফামারী বিজিবির যিনি অধিনায়ক রয়েছে তিনি আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছেন, ওরা প্রতিবাদ জানিয়েছেন এবং বিজিবি কোনোভাবেই তাদের গ্রহণ করবেন এমনকি তারা নিশ্চিত করেছেন। এবং বিএসএফ তারা পুশিং করেছে সেটি তারা অস্বীকার করছেন এবং তারা কোনোভাবেই তাদেরকে নেবেন এমনটি বলছে। তবে যেহেতু তারা ভারতের শূন্য রেখা এখন পর্যন্ত রয়েছে, তার ফলে দুই দেশের বিজিবি বিএসএফ কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে এবং তারা অবস্থান নিয়েছে। তবে এলাকা আপনার পেছনে এখনো যাদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে তারা বসে আছে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। এবার আমরা একটু ঠাকুরগাঁওয়ের দিকে যেতে চাই। ঠাকুরগাঁও আছেন সহকর্মী পার্থ সারথী, যুক্ত হচ্ছে তার সাথে। পার্থর সাথে আমিও দেখতে পাচ্ছি যে আপনি সীমান্তবর্তী এলাকাতে আছেন। তো যাদের পুশিংয়ের চেষ্টা করা হলো তাদেরকে ফিরিয়ে নিয়েছে কিনা বিএসএফ, সেই বিষয়টি জানতে চাই আপনার মাধ্যমে। অনেক বিএসএফ যাদেরকে পুশিং করেছে এখন পর্যন্ত তাদেরকে ফেরত নেওয়া হয়নি। আমি এখন রয়েছি শূন্য রেখায়, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত পিলার রয়েছে সেই সীমান্ত পিলারের শূন্য রেখায় যেটি কি বলে সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেই সীমান্ত পিলারের কাছে অর্থাৎ শূন্য রেখায় কিন্তু ওই যেই 11 জনকে পুশিং করা হয়েছিল তারা সেখানে অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা হবে, কিছুক্ষণ আগে এখানে দুই দেশের অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তের যে বিএসএফ এবং বিজিবি পর্যায়ে এখানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো দীর্ঘক্ষণ পতাকা বৈঠক চলে, তবে সেই পতাকা বৈঠক শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত পতাকা বৈঠকের আমরা পাইনি। এখানে বিজিবি সদস্য যারা রয়েছে
তারা আসলে সেই শূন্য রেখায় যেতে আমাদের বাধা দিচ্ছেন। আমি জানি না কেন বাধা দিচ্ছেন, তবে কথা বলার চেষ্টা করছি। তারা কোনোভাবেই সেখানে যেতে দিচ্ছে না, তবে আমি একটু চেষ্টা করছি যাওয়ার জন্য এবং কথা বলার জন্য। যাদেরকে পুশিং করা হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই বিজিবির সদস্যরা সেখানে যেতে দিচ্ছে না। এবং এই যে শুনতে পেলাম যে আসলে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা, সেটি এখনো হয়নি। যদি হয় তাহলে সেটি আমরা জানিয়ে দেব। এবং সীমান্ত অর্থাৎ এই গ্রামের আশেপাশে যে বাসিন্দারা রয়েছে, বাংলাদেশের সীমান্তের ভিতরে গ্রামের যে বাসিন্দারা রয়েছে, তারাও কিন্তু এখানে অবস্থান দিয়েছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে কোনোভাবে পুশিং তারা মেনে নেবে না। তারাও এখানে নজরদারি রাখছেন বিজিবির পাশাপাশি, এবং আশেপাশে যে কৌতূহল কিছু মানুষ রয়েছে, তারাও কিন্তু সেখানে যাদেরকে পুশিং করা হচ্ছে তাদেরকে দেখার জন্য আসছেন এবং খোঁজখবর নিচ্ছেন। বিজিবি এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি। এটি একটু জানিয়ে রাখি, এটি আসলে 42 বিজিবি। এই বিজিবিটি দিনাজপুরের আওতায়। কমান্ডার পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, তবে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কথা বলতে রাজি হন নাই। পার্থ, আমরা বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই সাবধানে থাকবেন, কারণ খুবই সেন্সিটিভ একটা জায়গাতে আপনি অবস্থান করছেন। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং চেষ্টাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি। আর অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর ও জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সাধারণ মানুষদের করা হচ্ছে সতর্ক। আর পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের মধ্যে। বিএসএফের পুশিং চেষ্টা নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দিনাজপুর ও জয়পুরহাট সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই অস্থিরতার শুরু। বিভিন্ন সীমান্তে পুশিংয়ের জন্য জড়ো করা হয় বাংলাভাষী মুসলমানদের। এরপর থেকেই দেশের বিভিন্ন সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলছে মাইকিং। আপনারা সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা থেকে বিরত থাকুন। বিজিবি খুব পাহারা দিচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই। আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাধুবাদ জানাই। দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সচেষ্ট থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে। পুশিং ঠেকাতে জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবির সদস্যের সংখ্যা। সীমান্তে দিনরাত 24 ঘন্টা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আমাদের পার্শ্ববর্তী দেশের মাঝে যে উত্তেজনা বিরাজ করছে, এর ফলে সম্ভাব্য পুশিংয়ের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। সাম্প্রতিক ঘটনাগুলো সীমান্ত এলাকার মানুষের মধ্যেও তৈরি করেছে উদ্বেগ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য, এই জন্য আমরা খুব চিন্তিত। আমরা রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মেরে বাইরে চলে আসি। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। আমাদের আতঙ্ক যে বিএসএফ পুশিং করে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ান লোককে পুশিং করে দিচ্ছে। এছাড়াও বেনাপোল, লালমনিরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন সীমান্তে পুশিং রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় 3 অভিযোগ থেকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এখনও পলাতক রয়েছেন একজন। আর এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আর উদ্বেগ। ভুক্তভোগী চিকিৎসা আর আইনি সহায়তা পাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাতে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনায় গাইবান্ধার সাঘাটা উপজেলা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। উপজেলার গাছাবাড়ি গ্রামের মণ্ডলপাড়া এলাকার এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে ফোনে কথা বলার সময় ঘর থেকে বের হন তিনি। বাড়ির পাশে কথা বলার সময় আগে থেকে ওত পেতে থাকা 4 যুবক তাকে জোরপূর্বক বিলের পাশে তুলে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। আমার ফোনে নেট পায় না, পরে আমি বাইরে বার হয়েছি, হওয়ার পর ওরা 3-4 জন মিলে আমার ধরে নিয়ে গেছিল, ওই দিকে নামার দিকে নিয়ে গেছিল। নিয়ে যায়, তারপর ওরা 4 জন ছিল।
খেলে একজনের নাম জানি, লাবু। তাদের বিচার চাই। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের আটক করে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারীকে হেফাজতে নেয়। তবে অভিযুক্ত আরেক যুবক বিপ্লব পালিয়ে যায়। আমার নাম তো লাবু, আর ওর নাম হচ্ছে স্বাধীন, আর হচ্ছে নীরব, আর হচ্ছে ডিপজল। ওইদিকে আইছে, আসার পর আমরা ছেলেবেলা সব ফলো করে ঢুকছি, চারজন ফলো করে ঢুকছি, ঢুকে ওরা ঢুকছি। পুলিশ জানিয়েছে ভুক্তভোগীকে এরই মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। নিশ্চিত করা হচ্ছে ডাক্তারি পরীক্ষা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। অপকর্ম যে করেছে যে 4 জন, তার মধ্যে একজন পলাতক আছে, 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার বিষয়ে স্বীকার করেছে। আমরা আইনগত প্রক্রিয়া যেভাবে আগানো যায় সেই ব্যবস্থা করতেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 3 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি আছে 1032 জন। আর প্রাদুর্ভাব শুরুর পরে এই নিয়ে সিলেটে মৃত্যু হলো 65 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 77 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 215 জন। আর রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 5 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন। মোট চিকিৎসাধীন রয়েছে প্রায় 59 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীকে আর রোগীর স্বজনদেরকেও। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। দীর্ঘ 1 দশকেও শেষ হয়নি জামালপুর মেডিকেল কলেজের 6তলা হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। একাডেমিক ও হলসহ বিভিন্ন আবাসিক ভবনের নির্মাণ শেষ হলেও হাসপাতাল নির্মাণের জায়গায় রয়েছে পুকুর, সেটি ভরাটি হয়নি এখনো। এতে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জামালপুর সহ আশেপাশের জেলার মানুষ। একাডেমিক কার্যক্রমেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। চারপাশে স্থাপনার ভেতর এই পুকুরটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান। জামালপুরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2016 সালে শহরের মনিরাজপুরে 34 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। একাডেমিক ভবন, নার্সিং কলেজ ও বিভিন্ন আবাসিক ভবন নির্মাণ হলেও এখনও শুরু হয়নি 500 শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ। অথচ ভবনটি কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে। আমাদের অলরেডি 4টা ব্যাচ একসাথে ক্লাস করতে হয়, যেখানে আমাদের একটা ডক্টরস রুম আছে, সেখানে আমরা এক ব্যাচ যদি ক্লাস করতে পারি, বাকি ব্যাচগুলোকে হয়তো বা বেডের পাশে দাঁড়াতে হয়। 250 শয্যার বিপরীতে আমাদের 500 থেকে 1000 পেশেন্ট ভর্তি থাকে, যার কারণে কনজেস্টেড এরিয়ার মধ্যে আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো বা ক্লিনিক্যাল ক্লাসগুলো, সেগুলো আমাদের দক্ষ টিচার এবং প্রপার টিচার থাকা সত্ত্বেও আমরা সেগুলো ক্লাসের অভাবে ভালোভাবে করতে পারি না। হাসপাতালে আইসিইউ না থাকার কারণে, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন ফ্যাসিলিটিসের সমস্যার কারণে আমাদেরকে রোগীদেরকে রেফার করতে হয়। রোগীরা অনেক সময় মাঝপথেই মারা যায়। অথচ জামালপুরের মানুষের জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে হাসপাতাল। জামালপুর সহ পার্শ্ববর্তী শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলার 50 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার স্থান জেলার 250 শয্যা হাসপাতাল। তবে প্রতিনিয়ত ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী থাকে সেখানে। চাপ কমাতে দ্রুত মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। অতিরিক্ত রোগীর চাপের কারণেও ওখানকার অবকাঠামো ইতিমধ্যে অনেক কনজেস্টেড হয়ে গেছে। ওখানে আমাদের সার্ভিস দিতেও খুব কষ্টকর হচ্ছে। আমাদের বর্তমান যে জামালপুর মেডিকেল কলেজ হসপিটাল, এটা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। তাছাড়াও হচ্ছে এখানে হসপিটালে রোগীর সংখ্যা অনেক বেশি। এখানে আমরা যখন ক্লাস করি দাঁড়ানোর সুযোগ থাকে না। সমসাময়িক সময়ে আপনারা জেনে থাকবেন আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ, আমাদের জামালপুরের পাশের জেলাতেই, সেখানকার বাজেট এখানকার বাজেট প্রায় কাছাকাছি ছিল। তো ওই মেডিকেল কলেজে দেখা গেছে কততলা হসপিটাল, 14তলা না কততলা হসপিটাল কমপ্লিট হয়ে গেছে। বাট আমাদের মেডিকেল কলেজে আজকে 12 বছর পরও এই হসপিটালের জায়গায় পুকুরে মাছ চাষ করা হইতেছে। অধ্যক্ষ জানালেন, হাসপাতালের কার্যক্রম না থাকায় ইন্টার্নের সুযোগ পাচ্ছে না মেডিকেলের শিক্ষার্থীরা। আর গণপূর্ত বলছে, হাসপাতালের মূল ভবনের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে 2 বছরের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। সবচেয়ে যেটা জরুরি অংশ সেটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, যেটার কাজ এখনো শুরুই হয়নি, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি এবং টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান আছে। হসপিটাল যে মূল ভবন, যেটা 500 বেডের হসপিটাল, এটা আমরা ইতিমধ্যে
টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটা এভ্যালুয়েশন করে আমরা কনসার্ন মিনিস্ট্রিতে পাঠিয়েছি। মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের মোট ৪৫টি ভবনের মধ্যে ৪০টিরই নির্মাণ কাজ শেষ হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। গত ১৭ বছরে যে দাম বাড়েনি, ৩ মাসে এর চেয়ে বেশি দাম বেড়েছে। বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েছিল ২ বছরে কোনো কিছুর দাম বাড়বে না, সেখানে ২ মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে। কুমিল্লায় এমনটাই বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে শহরে রামঘাট এলাকায় এনসিপির ঈদ পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, নির্বাচনের পূর্বে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তখন বলতো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। দেশে হত্যা, ধর্ষণ, আন্দোলন যে কোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো, কিন্তু নির্বাচিত সরকারের আমলে এগুলো আরও দিন দিন বাড়ছে। শেখ হাসিনার আমলে ১৭ বছরে যা বেড়েছিল ৩ মাসে ততটুকু গ্যাসের দাম তারা বাড়াতে সক্ষম হয়েছে, এবং এইটারও একটা নেগেটিভ ইফেক্ট পড়বে, কারণ বিদ্যুৎ এবং গ্যাসই তো আমাদের যেই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ছোট এবং মাঝারি বিজনেসের মূল এনার্জিটা আসে ওইখান থেকে। তো এটার দাম যখন বাড়বে, স্বাভাবিকভাবে তাদের উৎপাদিত প্রোডাক্টের দামও বেড়ে যাবে এবং এটার প্রভাব আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে পড়বে। ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে ১৪ গ্রামের ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে, ফেনী থেকে কুমিল্লা যাচ্ছিল মদিনা পরিবহনের একটি বাস। সুপুয়া এলাকায় পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত স্থানে যান এবং গিয়ে জব্দ করে মোটরসাইকেল পুলিশ। উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। এছাড়া নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, দিনাজপুর, নেত্রকোনা ও গাজীপুরে দুর্ঘটনায় 5 জনের প্রাণ গেছে। জায়গা জমির দ্বন্দ্ব থেকে দীর্ঘদিনের বিরোধ, এরপরে সংঘর্ষে জড়ায় সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের 2 পক্ষ। আর এই ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। এই খবরে ক্ষুব্ধ স্বজনরা ভাঙচুর আর লুটপাট চালায় অন্য পক্ষের বাড়িতে। 169 জনের নামে মামলার পর পুরুষ শূন্য হয়ে পড়ে আলীনগর গ্রামের এক পক্ষের অর্ধশতাধিক পরিবার। আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল সুনামগঞ্জের ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদীপ আলী এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গোষ্ঠীর মধ্যে। সবশেষ গত 12ই মে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় শাহাদীপের সমর্থকদের বাড়িতে। এ সময় রতন মিয়া নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার পুত্রে মারছে 6 মাসের বাচ্চা তুইয়া মারছে, উনি 6 মাসের বাচ্চার কি ভবিষ্যৎ চাই? আমার 2টা মেয়ে হয়েছেন, আমার খেয়ে দেখছেন, করবো খাবাইব পারবো। বাজারে যে বেলা আইয়ে ইয়াদি মানুষে ফার্স্ট দিকে বাড়ি মারছে, এবার এখানে জল দৌড়াইছে। আমরা যারা আত্মীয় স্বজন আছি এর আগে আমরা ফিরাইছি। গরুর ভিতরে গিয়া তারে রান্দাই দিয়া কুবাইয়া মারছে। সে সিলেট উসমানী মেডিকেল তার ইন্তেকাল হয়েছে। রতনের মৃত্যুর পর পাল্টা হামলা হয় রফিকুল ইসলামের সমর্থকদের উপর। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি ঘর। মামলা দেয়া হয় 169 জনের নামে। এরপর থেকেই এই পক্ষের লোকজন পলাতক। পুরুষ শূন্য অর্ধশতাধিক পরিবার। আমার সাইজগুলোই আসামি, কেউ করো নাই, সব বাগানো বেচানো নাই, খালি আমি বুড়া বেটি। পুরুষরা যারা আছে এরা তো জগড়ার ভরেই গেছি গে, আমরা নারীরা যারা আছি বাচ্চা কাচ্চা লইয়া তো বাড়িতেই আছি। তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন মেম্বার শাহাদীপ। জানান, তার সমর্থকদের বাড়িতেই হামলা করেছে প্রতিপক্ষ। এটা সাজানো নাটক। এই লোকগুলা আর 2 বছর আগ থেকে আমারে মারার লেগিয়া, আমার নিহত করার লেগিয়া, আমার আত্মীয় স্বজন ক্ষতি সাধনের লেগিয়া তারা সম্পূর্ণ চেষ্টা করে পরিকল্পিতভাবে আমার উপরে এই ঘটনা ঘটাইছে। ঘটাইয়া আমার মানুষের লুটপাট করে তারা এখন আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছে।
দুপক্ষের হামলা পাল্টা হামলার পর থেকে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন আছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করেছি, লোকাল ওসি গিয়েছে, আমার সার্ভের এসপি তারা গিয়েছে। তো সেটা আমি দেখলাম যে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে নানান ধরনের এই কথা এসছে, এগুলো আমরা দেখছি এবং সত্যি যদি কোনো পক্ষ অ্যারোগ্যান্টলি এগুলো আইনকে নিজের হাতে তুলে নেয়, আমরা শক্ত হাতে এটা দমন করবো এবং আমরা আরও মামলা নেব প্রয়োজনে, এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষের পর এক পক্ষের একজন পুরুষ নিহত হয়েছেন, অন্য পক্ষের সব পুরুষ পরিবার শূন্য। উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে। এরকম ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজন জনসচেতনতা ও সংযম। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ঈদের পরও ময়মনসিংহের চামড়া বাজার এখনও জমে ওঠেনি। অন্য বছরের তুলনায় এবার বাজারে ক্রেতার সংখ্যা বেশ কম, আর দাম কমে যাওয়ায় হতাশ ক্ষুব্ধ ও মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বাড়তি খরচ হলেও তা তুলতে পারছেন না, আর এতে লোকসান গুনতে হবে। গ্রাম থেকে যাই 2-4টা চামড়া কিনছি, কিন্তু কোন এটা বেচবার মতন কোনো ভাবই বুঝতেছি না। এই ধরুন খাসি চামড়া অন্তত আমি 40-42টা চামড়া সংগ্রহ করছি। 40-42টা তো 16টা চামড়া আনছি, আর দিকে কাটিয়ে কুত্তারা জ্বালাইছি। যে 15-16টা আনছি, এইগুলা এখন আমার লবণের টেয়াই ওই বাচ্চা না। ক্ষোভে এভাবেই হতাশার কথা বলছেন ময়মনসিংহের শম্ভুগঞ্জের চামড়া বাজারের ব্যবসায়ী সুগ্রীম রবিদাস। এই বাজারে কোরবানির ঈদ মৌসুমে 1 লাখেরও বেশি পশুর চামড়া বেচা কেনা করে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। ক্রেতা সংকট আর কম দামের কারণে এবছর লোকসানের মুখে তারা। দামের অবস্থা, যে মাল আমরা 500-600 টাকা কিনছি, ওই মালের দাম যে 150, 200, 250, 300, জুলুম 400 টাকা। সরকার যে নির্দিষ্ট মূল্য একটা রেট বান্ধা দেয় যে এত ফুট, কিন্তু আমরা কাঙ্ক্ষিত মূল্য পাই না। দীর্ঘদিন যেমন ব্যবসা করি, এখন ব্যবসা করতে করতে এখন সয় সম্বল শেষ করে এখন পথে বসার মতো উপক্রম। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে এখানে নিয়ে আসেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বড় ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের আসার কথা থাকলেও বাজারে নেই সেই চিত্র। মাল লই আইছি, অন্তত লোক আইলো না, ব্যাপারী আইলো না, চামড়া আমরা কি করবো? আমরা 800 কিনছি, লবণ দিয়েছি 200 টাকা খরচ হয়ে গেছে চামড়ার মধ্যে, 1000 টাকা 900 টাকা পড়তে হয়ে গেছে চামড়া। কোম্পানি সাহেব আসে না, তারা সিন্ডিকেট করে তারা আসে নাই। আমরা উপায় কি? 40,000 টাকা লস। কত বাস আমরা বেঁচে গেছি, শেষে চামড়া 80 টাকা করে বেঁচে গেছি, গরুর চামড়া 80 টাকা। প্রতিটি চামড়া সংরক্ষণে লবণ, শ্রমিক, মজুরি ও পরিবহন খাতে 200 থেকে 300 টাকা ব্যয় করতে হয়। অথচ বাজারে এখন অনেক চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। সরকার 30 টাকা ফুট দিচ্ছে, একটা চামড়া 20 ফুট 600 টাকা দাম, আমরা 300 টাকা করে কিনে গিয়া সরকারের কয় কিনবার পাশে তো সরকার কোনো পদক্ষেপ নেয় না। মানে যারা এটা ঘোষণা করে তারা যেমন সাহস দিয়ে আমরা উৎসাহতে কিনায়, যদি পাশে ফার্স্ট আসলে আমাদের সাহায্য এটা করে দিত, তা হয়তো আমরা ভয় পাইতেন। ঈদ তো দিনের আগের দিন মধ্যে কয়, পরে নাক ডেকে ঘুমায়। বৃহত্তর শিল্প, চামড়া শিল্প আজকে প্রায় ধ্বংসের পথে। আমরা চাই যাতে এই শিল্পটা টিকে থাকে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হয়। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বিক্রি না হলে চামড়া নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী বছর এ খাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আগ্রহ আরও কমে যাবে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।